অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে, তারপর স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কলম ধরে ধরে আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো। তো চলো তাহলে শুরু করি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে যে ফর্মটি খোলা রয়েছে সেটাই হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার অর্থাৎ অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ফর্ম। এই ফর্মটা যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের যে কোনো ব্রাউজারে গিয়ে একটা ওয়েবসাইট খুলে নেবে। ওয়েবসাইটটার নাম হচ্ছে socialsecurity.wb.gov.in। এটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ওয়েবসাইট। এখানে এসে কিন্তু তোমরা 3টে ভাষায় এই ফর্ম পেয়ে যাবে, প্রথম ইংলিশ, বাংলা এবং হিন্দিতে। তো তোমাদের পছন্দ মতো যে কোনো ভাষার একটা ফর্ম তোমরা ডাউনলোড করে নেবে। তো এবার যদি ফর্ম পূরণ করার পুরো বিষয়টা আসি তাহলে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু দেখাচ্ছি। তো প্রথম ক দাগের পয়েন্টে রয়েছে পারিবারিক পরিচয়। তো প্রথমে তোমাদের পারিবারিক পরিচয়টা দিতে হবে। সেটা হচ্ছে প্রথমেই 1 নম্বর পয়েন্ট রয়েছে পরিবারের প্রধানের নাম। অর্থাৎ এই যে পয়েন্ট, এখানে তোমাদের যে পরিবারের প্রধান রয়েছে, পরিবারের প্রধান ব্যক্তি, তার পুরো নাম এই জায়গাটায় লিখতে হবে। এবং অবশ্যই সেটা কিন্তু তার আধার কার্ডের অনুযায়ী, আধার কার্ডে যে নাম রয়েছে এবং যে বানান রয়েছে সেই অনুযায়ী এখানে লিখতে হবে। এরপর রয়েছে 2 দাগের পয়েন্টের জন্ম তারিখ, অর্থাৎ পরিবারের যে প্রধান তার জন্ম তারিখ লিখতে হবে। দিন, মাস এবং বছর, এই যে ফরম্যাটটা এখানে দেওয়া রয়েছে এই ফরম্যাটে কিন্তু এখানে লিখতে হবে। এরপর 3 দাগের পয়েন্ট রয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ পরিবারের প্রধান কি পুরুষ কি মহিলা সেটা কিন্তু যথাস্থানে এখানে টিক দিতে হবে। পুরুষ হলে এখানে আর মহিলা হলে এখানে কিন্তু টিক দিতে হবে। যদি অন্যান্য হয় তাহলে অন্যান্যতে টিক দিতে হবে। এরপর 4 দাগের পয়েন্ট রয়েছে পরিবারের প্রধানের আধার নাম্বার, আধার নং। অর্থাৎ এখানে কিন্তু পরিবারের যে প্রধান তার আধার নংটা পুরো এখানে যে পরিবারের প্রধান অর্থাৎ পরিবারের যে প্রধান রয়েছে তার আধার নাম্বার কিন্তু এখানে লিখতে হবে। এরপর রয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, অর্থাৎ এখানে যদি তোমাদের ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি অর্থাৎ ফ্যামিলি আইডি থাকে তাহলে কিন্তু এই জায়গায় সেটা এন্টার করতে হবে, অর্থাৎ লিখতে হবে। এরপর 6 দাগে রয়েছে পরিবারের সদস্য সংখ্যা। এখানে তোমাদের পরিবারে কজন সদস্য রয়েছে সেটা কিন্তু এখানে শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে, এটা কিন্তু বানানে না। এরপর 7 দাগের পয়েন্ট রয়েছে ঠিকানা। এই ঠিকানাটা কিন্তু তোমার যে ঠিকানা রয়েছে স্থায়ী ঠিকানা সেটা কিন্তু লিখতে হবে। এটা অবশ্যই কিন্তু তোমরা আধার কার্ডে তোমাদের যে ঠিকানা দেওয়া রয়েছে সেই ঠিকানা অনুযায়ী কিন্তু সেম টু সেম এখানে লিখে দেবে। এরপর 8 দাগের পয়েন্টে রয়েছে যোগাযোগ নম্বর, সেই ফোন নাম্বারটা এখানে দিতে পারো। আরও একটা পয়েন্ট উল্লেখ করা রয়েছে, বিশেষত পরিবারের প্রধানের আধার নং এবং সংযুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ পরিবারের যে প্রধান রয়েছে তার যে আধার নংয়ের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবে। তো এবার 9 দাগের পয়েন্টে এখানে কিন্তু তোমাদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নং, পরিবারের সকল সদস্যের যে ইনফরমেশন সেটা কিন্তু এখানে চেয়েছে। তো এখানে প্রথমে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে পরিবারের প্রধান। তোমাদের যে পরিবারের প্রধান রয়েছে তার নাম আবার এখানে পুনরায় এখানে লিখে দেবে এবং তারপর প্রত্যেকটা যে সদস্য তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নং, এই প্রত্যেকটা ইনফরমেশান কিন্তু প্রত্যেকটা সদস্যের জন্য কিন্তু দিতে হবে। আর এখানে সাইডে রয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, মানে অর্থাৎ তুমি তোমার নাম যত নং সদস্য সংখ্যায় দিচ্ছ সেই সদস্যের পাশেই এখানে হ্যাতে টিক দিতে হবে। তার মানে তুমি যদি তোমার সদস্য একে তুমি যে আবেদনকারী তার নাম যদি সদস্য একে থাকে তাহলে কিন্তু তোমাকে সদস্য একের সাইডেই হ্যাতে টিক দিতে হবে, কারণ তুমি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করছো। এবং এখানে আরও একটা পয়েন্ট রয়েছে, বয়স 5 বছরের কম হলে আধারে না চিহ্নিত করুন। অর্থাৎ যদি কোনো সদস্যের বয়স 5 বছরের কম হয় তাহলে তার আধার নংয়ের জায়গায় কিন্তু NA এই কথাটা লিখে উল্লেখ করতে হবে। তো এটা হচ্ছে এই পয়েন্ট, এখানে তোমার প্রত্যেক সদস্যের ইনফরমেশান দিয়ে দেবে এবং যে আবেদন করছে সেই সদস্যের নামের পাশে কিন্তু হ্যাতে টিক চিহ্ন অবশ্যই করে দেবে। এরপর আসবো 10 দাগের পয়েন্ট, অর্থাৎ পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অর্থাৎ এই পয়েন্টটা ফিল আপ করার সময় কিন্তু তোমাকে তোমাদের পরিবারের সকলের যে ব্যাংকের পাসবুক রয়েছে সেই পাসবুকের প্রথম পৃষ্ঠাটা খুলে বসতে হবে। এখানে আবার পরিবারের প্রধান যে রয়েছে তার ইনফরমেশান, অর্থাৎ তার অ্যাকাউন্ট যে ব্যাংকে রয়েছে সেই ব্যাংকের নাম, তারপর তার ব্যাংকের যে অ্যাকাউন্ট নং সেই অ্যাকাউন্ট নং এবং তারপর হচ্ছে তার IFSC কোড কিন্তু এখানে এন্টার করতে হবে। এবং ঠিক একই রকমভাবে সদস্য 1-এর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, IFSC এবং প্রত্যেক সদস্যের এইভাবে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশানগুলো এখানে পরপর অ্যাকাউন্ট নাম্বার, IFSC কিন্তু পরপর এখানে দিয়ে দেবে। এবার যদি আমরা সাইডে এখানে আরেকটু আসি তাহলে এখানে দেখতে পাচ্ছ যে রয়েছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রদান করুন। অর্থাৎ কয়েকদিন আগে যে ডিবিটি লিঙ্কের কথা বলা হয়েছিল সেখানে কিন্তু এখানে প্রত্যেকটা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশান দেওয়া হচ্ছে অবশ্যই সেগুলো কিন্তু ডিবিটি লিঙ্ক হওয়া চাই। তো এইবার 10 দাগের পয়েন্টটা আমরা যখনই ছাড়িয়ে চলে আসবো তখন রয়েছে 11 দাগের যে পয়েন্ট, সেখানে কি বলা হয়েছে এপিক এবং সকল প্রাপ্তবয়স্ক
সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ, অর্থাৎ তোমার ফ্যামিলিতে যে কজন প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের কিন্তু ভোটারের সমস্ত ইনফরমেশান, অর্থাৎ প্রথমে দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে HOF, মানে তোমার ফ্যামিলির যে প্রধান রয়েছে আবারও প্রথমে তার এপিক নাম্বার এবং তারপর বিধানসভা ক্ষেত্র অংশ নাম্বার। এটা কিন্তু পাওয়ার জন্য তোমাকে ভোটের যে লিস্ট রয়েছে সেই লিস্টে তোমার যে পাতায় নাম রয়েছে এবং তোমার ফ্যামিলির প্রত্যেকের যে পাতায় পাতায় নাম রয়েছে সেই পাতাগুলো তোমাকে নিয়ে বসতে হবে। সেখানে কিন্তু বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার লেখা আছে। এরপর আমরা আসবো 12 দাগে। এখানে রয়েছে বিভাগ, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের যে কাস্ট রয়েছে সেটা SC ST OBC বা জেনারেল যা রয়েছে সেটাই কিন্তু টিক চিহ্ন দিতে হবে। এই পয়েন্টটা যাওয়ার পর কিন্তু এবার খ দাগে রয়েছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি, মানে রেশন কার্ডের যে সমস্ত ইনফরমেশান সেগুলো রয়েছে। এখানে প্রথমেই 1 দাগের পয়েন্টে যেটা বলেছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যে আবেদন করছে তার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে কিন্তু এখানে তোমরা হ্যাঁতে টিক মারবে, আর যদি না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে নাতে টিক মারবে। এবার 2 দাগের পয়েন্টটা কী বলছে, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন, যে আবেদন করছে তার যদি কার্ড থেকে থাকে তাহলে সেই কার্ডের ধরন কি, AAY, PHH, SPHH, মানে এখানে তোমার যে ডিজিটাল রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ড কী ধরনের তুমি সেই কার্ডটা বের করলে তার উপরে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে, সেটা দেখে কিন্তু তুমি তোমার কার্ডের ধরন অনুযায়ী টিক চিহ্ন দিয়ে দেবে। এরপর 3 দাগের পয়েন্টে কী বলছে, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, অর্থাৎ তোমার যে পরিবার তুমি কি মাসিক রেশন তোলো না, যদি তোলো তাহলে এখানে হ্যাঁতে টিক চিহ্ন মারবে, যদি না তুলে থাকো তাহলে নাতে টিক চিহ্ন মারবে। এরপর গ দাগের অপশান রয়েছে সম্পদ, অর্থাৎ এখানে তোমার যে জমির ইনফরমেশান সেটা কিন্তু এখানে নেওয়া হবে। এখানে 1 দাগের পয়েন্টে যেটা বলছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি 3 বা তার বেশি পাকা ঘর থেকে থাকে তাহলে এখানে হ্যাঁতে টিক চিহ্ন মারবে, না হলে নাতে টিক চিহ্ন মারবে। 2 দাগে কী বলছে, পারিবারিক জমির মালিকানা, যদি তোমার পরিবারের কারোর জমির মালিকানা থেকে থাকে তাহলে তুমি এখানে হ্যাঁতে টিক চিহ্ন মারবে, না হলে নাতে টিক চিহ্ন মারবে। এবং সাইডে যেটা বলছে রেজিস্ট্রেশন নথি মিউটেশনের কপি, হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড কপি, অর্থাৎ এখানে তোমার যে জমির রেকর্ড রয়েছে সেটা কিন্তু জেরক্স করে এর সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে এবং সেটা কিন্তু তোমার এর সাথে দিতে হবে। এরপর কী বলছে দেখো, 3 দাগে রয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, অর্থাৎ তোমার পরিবারের প্রত্যেকটা সদস্যের নামে যে জমি রয়েছে সেই মোট জমি মিলিয়ে যা জমি রয়েছে সেই জমি এখানে শতকে কিন্তু সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। রেজিস্ট্রেশন নথি সর্বশেষ আরও 8 জমির নথি, এখানে জমির নথি কিন্তু আবার এখানে জমির যে দলিল সেটা কিন্তু জেরক্স করে তোমার এর সাথে রেডি রাখতে হবে। এরপর 4 দাগের পয়েন্টে বলেছে যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, অর্থাৎ আপনার পরিবারে যদি কোনো 4 চাকার গাড়ি থেকে থাকে তাহলে এখানে হ্যাঁতে টিক চিহ্ন মারবেন, না হলে নাতে টিক চিহ্ন মারবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, অর্থাৎ যদি তোমার পরিবারে গাড়ি থেকে থাকে তাহলে কটা 4 চাকার গাড়ি আছে, এখানে একটা হলে একটা বা দুটো হলে দুটো কিন্তু এখানে তোমরা এন্টার করবে। এরপর গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, যদি গাড়ি থেকে থাকে সেই গাড়ির রেজিস্ট্রেশন নম্বর যা হবে সেটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। এরপর সাইডে দেখা বলছে গাড়ি, জিপ, ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় মডেল, অর্থাৎ তোমার যদি গাড়ি থেকে থাকে তাহলে তোমার কোন মডেলের গাড়ি রয়েছে সেই মডেলটা কিন্তু মডেলের নামটা কিন্তু এই ফাঁকা জায়গায় লিখতে হবে। এরপর 5 দাগের পয়েন্টে যেটা বলছে পারিবারিক সদস্যের স্বাস্থ্য বিমা, অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স, তোমার পরিবারের সদস্যদের যদি কারোর নামে হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে তার যে ডিটেলস সেটা কিন্তু এখানে দিতে হবে। যদি না হয়ে থাকে প্রথমে, যদি কারোর না থেকে থাকে তাহলে প্রথমে যে না রয়েছে এই অপশানটাতে তোমরা টিক চিহ্ন মেরে দেবে, দিলে কিন্তু তোমাদের বাকি অপশান আর ফিল আপ করার দরকার পড়বে না। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কিন্তু পরিবারের প্রধানের রয়েছে কিনা, সদস্য 1-এর রয়েছে কিনা, যদি থেকে থাকে তাহলে বিমার অঙ্ক কত এবং প্রিমিয়ামের বিবরণ সেটা কিন্তু তোমাদের যে হেলথ ইন্স্যুরেন্সের যে কাগজ রয়েছে সেখানে কিন্তু রয়েছে, সেটা দেখে পরপর কিন্তু এখানে সদস্য 1 কোন সদস্যের নামে রয়েছে সেটা কিন্তু পরপর তোমরা এর আগে যে সদস্য 1 সদস্য 2 যে প্রথম ইনফরমেশনের নাম লিখেছিলে সেই অনুযায়ী তাদের যদি থেকে থাকে এবং সেটা যদি সরকারি হয় সরকারি, বেসরকারি হলে বেসরকারি, অর্থাৎ LIC থাকে বা বিভিন্ন রকম বিমা রয়েছে সেটা তোমাদের বিমার ইনফরমেশান বিমার কাগজ দেখলে কিন্তু পেয়ে যাবে। তো সেইভাবে কিন্তু এই বিমার যে ইনফরমেশানগুলো সেটা কিন্তু পূরণ করে ফেলবে। এরপর ঘ দাগের যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আয় বা পেশা, এখানে কিন্তু পরিবারের যে সদস্য রয়েছে তারা কি কাজ করে এবং তাদের আয় সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো প্রথমে 1 দাগের পয়েন্ট রয়েছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, যদি করে থাকে তাহলে তোমরা এখানে হ্যাঁতে টিক করবে, না হলে না। আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্সের যে ব্যাপারটা এখানে পি ট্যাক্স বলা হয়েছে, তো পি ট্যাক্স যদি কেউ দিয়ে থাকে পরিবারের কেউ তাহলে কিন্তু তোমাদের হ্যাঁ করতে হবে, না দিয়ে থাকলে না করতে হবে। এবার 2 দাগের পয়েন্ট বলছে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, এবার তোমার পরিবারের সদস্যের এখানে প্রথমেই যদি থেকে থাকে তাহলে হ্যাঁতে টিক মারবে, যদি না থেকে থাকে তাহলে নাতে টিক মারবে। যদি থেকে থাকে তাহলে পরিবারের প্রত্যেক সদস্য
আবার সে আগের মতো পরিবারের প্রধান, সবার প্রথমে প্রধানের নাম, তার প্যান নম্বর, তারপর সদস্য 1 তার নাম, তার প্যান নম্বর, সদস্য 2 নাম, প্যান নম্বর, এইভাবে কিন্তু প্রত্যেকের প্যান নম্বরের যে ইনফরমেশান সেটা কিন্তু এখানে তোমাদের পরপর লিখে দিতে হবে। এরপর তোমাদের আবার 3 দাগের পয়েন্টে কী বলছে, কর্মসংস্থানের ধরন, অর্থাৎ পরিবারের যে সদস্য রয়েছে তারা কি কাজ করে সেটা কিন্তু এবার এখানে তোমাদের দিতে হবে। এখানে কি বলছে, পরিবারের প্রধান, অর্থাৎ পরিবারের যে প্রধান রয়েছে সে কি কাজ করে, সে কি সরকারি ক্ষেত্রে কাজ করে, সে কি বেসরকারি ক্ষেত্রে কাজ করে, সে কি কোনো কিছুর স্বনিযুক্ত সংগঠিত ক্ষেত্রে কোনো কিছুর মালিক, আংশিক সময়ের কর্মরত, অর্থাৎ পার্ট টাইম কোনো কাজ করে, বা সে কি কৃষক, সে কি পরিযায়ী শ্রমিক, সে কি বেকার বা অন্যান্য। তোমার সেইভাবে কিন্তু তোমাদের এই অপশানটা পরপর টিক চিহ্ন মারতে হবে যে কোনো একটাতে। এবার এখানে পাশে থেকে বলে দিয়েছে সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিতে, অর্থাৎ একদম আসল তুমি যে কাজটা করো সেভাবে কিন্তু টিক চিহ্ন দেবে। এবার সদস্য 1 যার নাম দিয়েছো সে কী কাজ করে, আবার সেম আগের মতো তোমরা এখানে দেখে তার কাজ দিয়ে দেবে। সদস্য 2 তার কাজ, সে কী কাজ করে সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। এভাবে করে প্রত্যেকে কে কী কাজ করে তোমার পরিবারে সেটা কিন্তু তোমরা দিয়ে দেবে। এরপর আমরা যে 4 নম্বর পয়েন্ট রয়েছে এখানে যদি একটু দেখি, তাহলে এখানে রয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। অর্থাৎ এবার তোমার পরিবারের যারা রয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতা, তারা কি শিক্ষিত, তারা কি অশিক্ষিত সেটা দিতে হবে। এবার ধরো প্রথমে তোমার পরিবারে 5 জন সদস্য রয়েছে, তার মধ্যে হয়তো 3 জন শিক্ষিত রয়েছে এবং বাকি 2 জন তারা তাদের শিক্ষাগত যোগ্যতা নেই, তারা অশিক্ষিত। তো প্রথমে তোমাদের যে কজন শিক্ষিত রয়েছে, এটা তো সে যে কজন শিক্ষিত রয়েছে এই ঘরে লিখবে সে সংখ্যাটা, আর যে কজন অশিক্ষিত রয়েছে এই ঘরে সেই সংখ্যাটা কিন্তু লিখে দেবে। এরপর পরিবারের প্রধান কি শিক্ষিত না অশিক্ষিত, যদি শিক্ষিত হয় তাহলে শিক্ষিত টিক চিহ্ন মারবে, যদি অশিক্ষিত হলে অশিক্ষিত টিক চিহ্ন মারবে। যদি শিক্ষিত হয়ে থাকে তাহলে তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী সেটা কিন্তু এখানে লিখে দেবে। এরপর আবার সদস্য 1 সদস্য 2 প্রত্যেকের একদম আগের মতো করে ঠিক আগে যে ইনফরমেশান তোমরা ইনপুট করেছো, যে ইনফরমেশান তোমরা লিখেছো সেই মতো করে সে শিক্ষিত, সে অশিক্ষিত, যদি শিক্ষিত হয় তার শিক্ষাগত যোগ্যতা এখানে পরপর কিন্তু এই যে পয়েন্টটা সেটা কিন্তু ইনপুট করে দেবে। এরপর 5 দাগের যে পয়েন্ট রয়েছে এখানে কি বলছে দেখো, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, মানে তোমার পরিবারের যদি কেউ এমএলএ এমপি হয়ে থাকে, বা কোনো মানে তোমার পরিবারের কি কেউ এমপি এমএলএ বা বিধায়ক বা পৌরস্থানীয় সংস্থার সঙ্গে যুক্ত, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। যদি হ্যাঁ হয় তাহলে যিনি এই পদে রয়েছে তার সদস্য নাম্বার কত, অর্থাৎ আপনি যে সদস্য পরপর সদস্য 1 সদস্য 2 তার নাম লিখেছেন সেই নামের মধ্যে যদি হ্যাঁ হয় তাহলে তার নাম কত নাম্বারে রয়েছে সেটা কিন্তু এখানে, যদি 1 1 2 সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। সাইডে প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু তার যে নথি রয়েছে, তার যে প্রমাণ রয়েছে সেটা কিন্তু আপনাদের জেরক্স করে এর সাথে জমা দিয়ে দিতে হবে। এরপর 6 দাগের পয়েন্টে কী বলেছে দেখো, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, আপনার পরিবারে যদি কোনো সদস্য সরকারি পেনশন পেয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ দেবে, না হলে না দেবে। যদি পেয়ে থাকে তাহলে আবার তার সদস্য নাম্বার কত, অর্থাৎ প্রথমেই আপনি যে সদস্যের জায়গায় পরপর সদস্যের নাম লিখেছেন সেখানে তার সদস্য নং কত কিন্তু এখানে দিয়ে দিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ সংযুক্ত করুন, যদি পেয়ে থাকে তাহলে তার পেনশন স্লিপ কিন্তু জেরক্স করে এর সাথে কিন্তু যুক্ত করতে হবে। এরপর 7 দাগের পয়েন্টে বলেছে, কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত, অর্থাৎ আপনার পরিবারের কোনো সদস্য কি জিএসটি রয়েছে, যদি থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না। যদি হ্যাঁ হয় তাহলে এখানে জিএসটি নাম্বার কিন্তু সাইডে লিখে দিতে হবে। এরপর 8 দাগের পয়েন্ট বলেছে পরিবারের মোট বার্ষিক আয় কত, অর্থাৎ আপনার পরিবারের টোটাল মিলে বার্ষিক আয় কত, এখানে কিন্তু অঙ্কের সংখ্যায় কিন্তু এখানে আপনার লিখে দিতে হবে। তো আপাতত কিন্তু এই বার্ষিক আয়ের কোনো শংসাপত্র এখানে চাওয়া হয়নি, যদি যায় সেটা পরবর্তীকালের ব্যাপার। এবার অঙ্গনং পরিচয়পত্রে কি বলেছে দেখো, 1 দাগেই রয়েছে সিএএ আবেদন এর বর্তমান অবস্থা। যদি আপনার পরিবারের কেউ সিএএতে আবেদন করে থাকে তাহলে পরপর পরিবারের প্রধানকে আবেদন করেছে, আবেদন যদি করা হয় আবেদন নাম্বার, ইস্যু করা হয়েছে যদি ইস্যু করা হয় তাহলে সার্টিফিকেট নাম্বার। কারোর এখানে পরপর যদি কারোর আবেদন করে থাকো, সেটা পরিবারের প্রধান বা পরিবারের যে কোনো সদস্য যদি আবেদন করে থাকো তাহলে কিন্তু পরপর যে সদস্যেরই আবেদন করবে সেই সদস্যের সাইডেই কিন্তু এখানে তার টিক চিহ্ন মেরে, যদি আবেদন করা থাকে তার কিন্তু আবেদন করা হলে আবেদন নাম্বার বা সার্টিফিকেট নাম্বার কিন্তু এখানে তোমাদেরকে লিখে দিতে হবে সেম টু সেম। এরপরে 2 দাগের পয়েন্ট বলছে কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড বা শিল্পী ক্রেডিট কার্ড যদি কারোর পরিবারে থাকে তাহলে যার রয়েছে তার পাশে কিন্তু সেই তার ইনফরমেশন, অর্থাৎ তার নাম্বার, আইডি সংখ্যা এবং যে তারিখ ইস্যু করা হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে একদম যে কার্ডটা রয়েছে সেই কার্ডে গেলেই তোমরা নাম্বার, আইডি সংখ্যা এগুলো পেয়ে যাবে। এবং যদি সেটা পরিবারের প্রধানের হয় তাহলে প্রধানের পাশে, আর যদি অন্য সদস্য হয় তাহলে কোন সদস্য আছে সেই সদস্য নাম্বারের নিচে কিন্তু তোমাদেরকে পুরো বিষয়টা কিন্তু ইনপুট করতে হবে। এরপর 3 দায় কী বলছে, যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে
তাহলে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, অর্থাৎ পরিবারের কারোর যদি এসআইআর 2026-এর নাম বাদ গিয়ে থাকে তাহলে সে যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকে তাহলে তার ইনফরমেশন কিন্তু ওখানে দিতে হবে। যদি পরিবারের প্রধান হয়ে থাকে তাহলে কি ট্রাইব্যুনাল সে অ্যাপ্লাই করেছে, যদি না হয় তাহলে না, যদি প্রযোজ্য না মানে সে যদি নাম বাদ না যেতে থাকে তাহলে প্রযোজ্য নয়তে টিক মেরে দেবে, আর যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ এখানে দিতে হবে। এরপর যদি সেম মানে পরিবারের প্রধান বাদ দিয়ে অন্য কোনো সদস্যের যদি এরকম নাম বাদ গিয়ে থাকে এবং সে যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকে তার ইনফরমেশানগুলো এখানে পরপর কিন্তু দিয়ে দিতে হবে। এরপর দাগে বলছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। এখানে প্রথমে রয়েছে দেখো এক দাগে বিদ্যালয় অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ তোমার পরিবারের যে কজন শিশু আছে মানে যে শিশু বিদ্যালয়ে পড়ছে বর্তমানে তার সদস্য সংখ্যা, অর্থাৎ সদস্য সংখ্যায় তুমি শিশুর নাম কত নাম্বারে লিখেছো সেটা 1 হলে 1 বা 2 হলে 2 এখানে কিন্তু দিবে। দেওয়ার পরে কিন্তু যেটা করবে সেটা হচ্ছে শিশু সদস্য সংখ্যা 1, এখানে শিশুর নাম কিন্তু তোমাদেরকে যে শিশু রয়েছে তার নাম, সে কোন ক্লাসে পড়ে, শ্রেণী সে কোন ক্লাসে পড়ে সেটা দিতে হবে, সে কোন বিদ্যালয়ে পড়ে এখানে বিদ্যালয়ের নাম দিতে হবে এবং বিদ্যালয়ের ধরন কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে। এবং বিদ্যালয়ের ধরনে এখানে তোমাদের যদি সরকারি স্কুলে পড়ে থাকে তাহলে সরকারি, এবং যদি বেসরকারি বিদ্যালয়ে পড়ে থাকে তাহলে বেসরকারিতে টিক মারবে, যদি স্বীকৃত মাদ্রাসায় পড়ে থাকে তাহলে মাদ্রাসা, যদি অন্যান্য মাদ্রাসায় পড়ে থাকে মাদ্রাসা, এবং সে যে ধরনের স্কুলে বর্তমানে পড়ছে সেই স্কুলের পাশে কিন্তু সেই বিদ্যালয়ের পাশে কিন্তু তোমাদেরকে টিক চিহ্ন মারতে হয়। তারপর 2 দাগে বলছে শিশুটির টিকাকরণের বর্তমান অবস্থা, অর্থাৎ যে শিশুটি তোমার পরিবারে রয়েছে তার কি টিকাকরণ সম্পন্ন হয়েছে, যদি টিকাকরণ সম্পন্ন হয়ে থাকে তাহলে এইখানে প্রথম অপশানে টিক চিহ্ন মারবে, যদি না হয়ে থাকে তাহলে দ্বিতীয় অপশানে টিক চিহ্ন মারবে টিকাকরণ করা হয়নি। এবার অবশ্যই সেটা শিশু সদস্য প্রথম এই যে আগেরবার যে শিশু সদস্য একই যার নাম লিখেছ তার যে শিশু সদস্য অনুযায়ী প্রত্যেকের ইনফরমেশানগুলো এখানে কিন্তু তোমরা দিয়ে দেবে। যদি হ্যাঁ হয় মানে যদি টিকাকরণ হয়ে থাকে তাহলে টিকাকরণ কার্ড, যদি না হয়ে থাকে শেষ টিকাকরণের তারিখ এখানে কিন্তু তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, মানে টিকাকরণের যে ইনফরমেশান সেটা কিন্তু এখানে দিতে হবে। এরপর বলেছে 6 দাগে বলেছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের, 1 দাগে বলছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁতে দিবেন, যদি না পেয়ে থাকে তাহলে নাতে দিবেন। যদি পান তাহলে প্রকল্প নাম এখানে লিখতে হবে, কোন প্রকল্পে আপনি ডিবিট লিঙ্কের মাধ্যমে টাকা পাচ্ছেন। আর তো এখানে কিন্তু তোমাদেরকে প্রকল্পের নাম দিতে হবে এবং প্রকল্পের নাম পরপর কিন্তু দিতে হবে, অর্থাৎ সদস্য সংখ্যা অনুযায়ী প্রকল্পের নাম দিয়ে দেবে এবং প্রত্যাহার করতে চাইলে কিন্তু এখানে হ্যাঁতে ক্লিক করতে হবে, প্রকল্প থেকে নাম বাদ দিতে চাইলে এখানে হ্যাঁতে ক্লিক করতে হবে। এবার সেম টু সেম এইটা ছিল পরিবারের যে প্রধান তার ইনফরমেশান, এবার সেম টু সেম ইনফরমেশান আবার সদস্য সংখ্যা 1 সে কি ডিবিট লিঙ্কের মাধ্যমে পাচ্ছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না, তার আবার কী কী প্রকল্প পাচ্ছে সেই প্রকল্পের নাম, সে যদি বাদ দিতে চায় তাহলে হ্যাঁতে ক্লিক করতে হবে, হ্যাঁতে অপশানে টিক দিতে হবে। আবার সদস্য সংখ্যা 2 সে কী প্রকল্প পাচ্ছে একদম, অর্থাৎ এখানে প্রত্যেকের ডিবিট লিঙ্কের মাধ্যমে যদি টাকা পেয়ে থাকে কোনো সরকারি প্রকল্পের টাকা তাহলে এখানে তার সদস্য সংখ্যার পাশে এখানে কিন্তু হ্যাঁতে টিক চিহ্ন মারবে, না হলে নাতে টিক চিহ্ন মারবে। যদি হ্যাঁ হয় তাহলে সে কোন কোন প্রকল্পের টাকা ডিবিট লিঙ্কের মাধ্যমে পাচ্ছে সেটা, এবং যদি সে প্রকল্প নিজে প্রত্যাহার করতে চান তাহলে হ্যাঁ। এবার অপশান 2 বলছে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। এটা কিন্তু তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, এটা যেরকম ব্ল্যাঙ্ক রয়েছে ব্ল্যাঙ্ক রেখে দেবে। এটা কিন্তু তোমার যে এই ফর্মটি জমা দেওয়ার পরে যে অফিসার এই ফর্মটি ভেরিফাইড করবে মানে চেক করবে, সে এখানে তার যে রিমার্ক সে লিখবে। সে যদি বাদ দেয় এই ফর্মটি তাহলে তার কারণ এখানে লিখবে। এরপর এই ফর্মটি যে পুরোপুরি পূরণ করলেন তার একটা সম্মতি লাস্টে চাওয়া হয়েছে, সেই সম্মত হলে অবশ্যই আপনি সম্মত না হলে ফর্ম জমা দিতে পারবেন না, তাই সম্মত হলে অবশ্যই এটা টিকচিহ্ন মারতে হবে। এখানে পাশে লেখা রয়েছে দেখুন এই ফর্মটি যাচাইযোগ্য, অর্থাৎ যদি আপনি সম্মতির টিকচিহ্ন মারেন তাহলে এই ফর্মটি যাচাই করা হবে, অন্যথা কিন্তু নয়, তাই টিকচিহ্ন অবশ্যই এখানে মারতে হবে। এরপর আপনি এখানে আপনার যে আবেদন করছে তার কিন্তু এখানে স্বাক্ষর আপনাকে করতে হবে, মানে তার সই এখানে করতে হবে। করার পর এখানে দেখতে পাচ্ছেন লাস্টে একটা বিশেষ দ্রষ্টব্য দেওয়া রয়েছে। পরিবার বলতে একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। এই যে বিশেষ দ্রষ্টব্য এখানে যে বলা হয়েছে এই পরিবারের ইনফরমেশানই কিন্তু আপনারা পুরোটা প্রোভাইড করতে হবে। এরপর লাস্টের যেটা রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, তাই এখানে আপনাকে কোনো হাত দিতে হবে না, এটা সম্পূর্ণ কিন্তু আপনি জমা দেওয়ার পরে অফিসিয়াল কাজ এখানে হবে। তো বন্ধুরা এই ছিল অন্নপূর্ণা প্রকল্পের যে ফর্মটা বেরিয়েছে অফিসিয়াল, সেই ফর্মটা তোমরা কীভাবে পূরণ করবে একদম স্টেপ বাই স্টেপ মোটামুটি আমি যতটা আমি এখনও অবধি জেনেছি সেইভাবে তোমাদেরকে বললাম। তো এইভাবে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।